সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা করেছে হিন্দুত্ববাদীরা। ময়মনসিংহে সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপুচন্দ্র দাস নামের একজন পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানো হয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বড় আকারে বিক্ষোভ শুরু করেছে কট্টর হিন্দুত্ববাদী কিছু গোষ্ঠী। এবারে জানাবো, নোয়াখালীতে চর দখল নিয়ে সংঘর্ষ, গোলাগুলি, নিহত ৫। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর দখল কেন্দ্র করে আধিপত্য বিস্তারের বিরোধে দুপক্ষের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার সকালে উপজেলার শুকচর ইউনিয়নের ৭ এবং ৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন জাগলার চরে ঘটনা ঘটে। এদিকে তারেক রহমানের সংবর্ধনায় ৫০ লাখ মানুষের সমাগম হবে রিজভী। ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নির্মিত অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এবারে থাকছে, ১৪ ঘন্টায় ২.৫ লাখ টাকা পেলেন তাসনিম জারা। ঢাকা ৯ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা নির্বাচনী তহবিলে ১৪ ঘন্টায় ২৩,৬৮,০০০ টাকা জমা পড়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, পোরশা সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ। নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে সুমন ২৪ নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। মঙ্গলবার সকালে সীমান্তের ২৩০ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা করেছে হিন্দুত্ববাদীরা। ময়মনসিংহে সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপুচন্দ্র দাস নামের একজন পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানো হয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বড় আকারে বিক্ষোভ শুরু করেছে কঠোর হিন্দুত্ববাদী কিছু গোষ্ঠী। মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের নেতৃত্বে সকাল থেকে এই বিক্ষোভ চলছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এনডিটিভি জানিয়েছে, বিক্ষোভের প্রেক্ষিতে দিল্লি পুলিশ হাইকমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করেছে। তবে তা সত্ত্বেও বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানটির দিকে এগিয়ে যেতে দেখা গেছে। বিক্ষোভকারীরা কমপক্ষে ২টি স্তরের ব্যারিকেড ভেঙে ফেলতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যানার এবং প্ল্যাকার্ড ধরে দূতাবাসে স্লোগান দিতেও দেখা গেছে। বিক্ষোভের খবরে নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভবনের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবেদন অনুসারে এলাকাটি ৩ স্তরের ব্যারিকেডিং দিয়ে সুরক্ষিত করা হয়েছে। এছাড়া ভিড় নিয়ন্ত্রণে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সৈন্য মোতায়েন করা হয়েছে। এর আগে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়। কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নোয়াখালীতে চর দখল নিয়ে সংঘর্ষ, গোলাগুলি, নিহত ৫। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার সকালে উপজেলার শুকচর ইউনিয়নের ৭ এবং ৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন জাগলার চরে ঘটনা ঘটে। পুলিশ নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম আলাউদ্দিন বলে জানা গেছে। অন্যদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আলাউদ্দিনকে আজ বিকালে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি ৪ জনের লাশ সন্ধ্যা পর্যন্ত জগাইলের চরেই পড়েছিল বলে জানা গেছে। লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। পুলিশ এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হাতিয়ার মেঘনা নদীতে জেগে ওঠা জাগলার চরের খাসজমি দখল নিয়ে স্থানীয় কোপা শামসু ওরফে শামসুদ্দিন গ্রুপ এবং আলাউদ্দিন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। সর্বশেষ আজ সকালে চরের খাসজমির দখলকে কেন্দ্র করে দুপক্ষ দফায় দফায় সংঘর্ষ এবং গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন হতাহত হয়। পুলিশ জানিয়েছে, বিকেল পর্যন্ত উভয় পক্ষের ২ বাহিনীর প্রধানসহ ৫ জন নিহত হবার তথ্য তারা নিশ্চিত করেছে।
তবে স্থানীয় অপর একটি সূত্র নিহতের সংখ্যা 6 বলে দাবি করেছে। স্থানীয় লোকজন জানান, ঘটনাস্থলে যাতায়াতের প্রথম মাধ্যম হলো নদী। এ কারণে সকালে ঘটনা ঘটলেও দুপুরের পর জানাজানি হয়। খবর পেয়ে বিকাল 4:30টার দিকে হাতিয়ার থানার পুলিশ এবং কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সন্ধ্যা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করে ফিরতে পারেনি। হাতিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম জানান, জাগলারচরের জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 জন নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন আহত হয়েছেন। নিহত এবং আহতদের নাম পরিচয় সংগ্রহ করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী সময় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমানের সংবর্ধনায় 50 লাখ মানুষের সমাগম হবে রিজভী। ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে 50 লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে রাজধানীর 300 ফিট এলাকায় নির্মিত অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। রিজভী বলেন, আগামী 25শে ডিসেম্বর তারেক রহমান আসবেন। আজকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে। সুতরাং 25শে ডিসেম্বর এখানে মানুষের মহামিলন এবং মহামেলায় পরিণত হবে। এ ব্যাপারে আমরা নিশ্চিত। যে জনসমাগম হবে তাদের সংবর্ধনা নেওয়ার পর তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন নিপীড়িত নির্যাতন সহ্য করেছেন, আজকে হাসপাতালে চিকিৎসাধীন, তাকে দেখে তিনি বাসায় যাবেন। তিনি আরও বলেন, নিরাপত্তার প্রথম দায়িত্বে সরকার, এরপর দলের। এদিকে দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির সর্বস্তরে আনন্দের জোয়ার বইছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘনিয়ে আসায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য এবং উদ্দীপনা দেখা দিয়েছে। সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে স্লোগান, প্ল্যাকার্ড হাতে বিএনপি নেতাকর্মীদের মঞ্চ পরিদর্শনে আসছেন। তারা জানান, নেতাকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সময় মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা গেছে। সার্বিক পরিস্থিতি নিশ্চিত করতে দফায় দফায় গাড়িতে করে সেনাবাহিনীর বিভিন্ন টিম মঞ্চ এলাকা পরিদর্শন করছে। 14 ঘণ্টায় 23.5 লাখ টাকা পেলেন তাসনিম জারা। ঢাকা 9 আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা নির্বাচনী তহবিলে 14 ঘণ্টায় 23,68,000 টাকা জমা পড়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি এ তথ্য জানান। তাসনিম জারা জানান, তাদের নির্বাচনী ফান্ডের লক্ষ্যমাত্রা 46,93,580 টাকা। ফলে লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি অর্থ পেয়ে গেছেন তিনি। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সঙ্গে বিকাশ অ্যাকাউন্টের লিমিট শেষ হয়ে যাওয়ায় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান নেওয়ার আর্জি জানিয়েছেন যারা। এর আগে অপর এক ফেসবুক পোস্টে যারা জানিয়েছিলেন, নির্বাচনী তহবিলে 7 ঘণ্টায় 12 লাখ টাকারও বেশি অনুদান পেয়েছেন তিনি। সোমবার নির্বাচনী তহবিল সংগ্রহ শুরু করেন তিনি। আরেকটি পোস্টে তাসনিম জারা লিখেছেন, আপনাদের আগেই বলেছিলাম আমরা স্বচ্ছভাবে টাকা উত্তোলন এবং খরচ করব, তাই আপনাদের সঙ্গে স্ক্রিনশট শেয়ার করেছি। এই দুটি অ্যাকাউন্ট শূন্য থেকে শুরু হয়েছে। আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে আপনাদেরকে সম্পূর্ণ হিসাব দেওয়া হবে। পোরশা সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ। নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে সুমন 24 নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। মঙ্গলবার সকালে সীমান্তের 230 নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়। সুমন পোরশা উপজেলার নিতপুর পুরাতন বাজার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মন্টু কামারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সুমন অসাবধানতাবশত সীমান্তের নিকটবর্তী এলাকায় গেলে ভারতের স্থানীয়দের সহযোগিতায় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে ভারতের জগজীবনপুর বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে আটক রয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম সুজন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। ওই যুবককে দ্রুত ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান আছে।